হু হু করে বাড়ছে পেঁয়াজের ঝাঁজ। এক সপ্তাহে রাজধানীর বাজারে 40 টাকা বেড়ে খুচরায় ঠেকেছে 140 টাকা। সরবরাহ সংকটকে দুষছেন বিক্রেতা, দাম নিয়ন্ত্রণে আমদানির পরামর্শ। তৈরি পোশাকের সঙ্গে রফতানিতে পিছিয়ে পড়ছে সম্ভাবনার ওষুধও। মলিন হচ্ছে পাটের সোনালী আভা। পরিবেশ দূষণের দায় নিয়ে এগিয়ে চামড়া শিল্প, ধাক্কা সামলাতে সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজারে ভ্রমণ পিপাসুদের ভিড়, নামছেন সাগর জলে। নিরাপত্তায় সতর্ক টুরিস্ট পুলিশ, জমজমাট সৈকত কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য। এবং কুয়েতে স্বর্ণ ক্রয় বিক্রয়ে নগদ লেনদেন নিষিদ্ধ করল বাণিজ্য মন্ত্রণালয়। নির্দেশনা অমান্য করলে বন্ধ হবে প্রতিষ্ঠান। নেতিবাচক প্রভাব স্বর্ণের মার্কেটে। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। পেঁয়াজের ঝাঁঝে জ্বলছে ক্রেতার চোখ। রাজধানীর বাজারে সপ্তাহ ব্যবধানে কেজিতে 30 থেকে 40 টাকা বেড়েছে এই নিত্যপণ্যের দাম। সাপ্তাহিক ছুটির দিন সকালে কারওয়ান বাজারের ব্যবসায়ীরা জানান, বর্তমানে খুচরায় প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকায়। পাইকারিতে বিক্রি হচ্ছে 90 থেকে 110 টাকায়। সপ্তাহ ব্যবধানে শিম, বেগুন, টমেটো, শসা, করলা সহ কয়েকটি সবজির দামও বেড়েছে। তবে বেশিরভাগই রয়েছে স্থিতিশীল। দাম নিয়ে ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দাম বৃদ্ধির পেছনে সরবরাহ সংকটকে দায়ী করছেন বিক্রেতারা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী অন্তরা সেন। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। অন্তরা, পেঁয়াজের ঝাঁঝে পুড়ছে ক্রেতার চোখ। সপ্তাহ ব্যবধানে প্রায় 25 থেকে 30 টাকা পর্যন্ত পাইকারি বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। আর খুচরা বাজারে কিন্তু এর দামের প্রভাব কিন্তু আরও বেশি। খুচরা বাজারে কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকা পর্যন্ত। আমি এখন আছি কারওয়ান বাজারের পেঁয়াজের আড়তে। এখানে আমরা সকাল থেকে বিভিন্ন পেঁয়াজের বিক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতাদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে হঠাৎ করে মঙ্গলবার থেকে পেঁয়াজের দাম বেড়ে গেছে। এটা তার কারণ হিসেবে বিক্রেতারা আমাদের জানিয়েছেন যে যেহেতু এই মৌসুমের শেষ এসে গেছে, এই কারণে কিন্তু পেঁয়াজের দাম বেড়ে গেছে। যেহেতু মজুদ কমে গেছে, চাহিদার তুলনায় সরবরাহ তারা দিতে পারছে না, এই কারণে কিন্তু পেঁয়াজের দাম বেড়ে গেছে। আবার এও বলছেন যে বৃষ্টির কারণে কিছু পেঁয়াজ তাদের নষ্ট হয়েছে, এই কারণে কিন্তু মজুদের সংকট দেখা দিয়েছে। এই কারণেও কিন্তু পেঁয়াজের দাম বাড়ার কথা তারা বলছেন। এছাড়া সবজির বাজারের কথা যদি বলি, সবজির বাজারে কিন্তু কিছু সবজির দাম কিন্তু সপ্তাহ ব্যবধানে 10 থেকে 20 টাকা বেড়েছে। যেমন শসা, টমেটো, সিম, এই সবজিগুলোর দাম কিন্তু সপ্তাহ ব্যবধানে 10 থেকে 20 টাকা বেড়েছে। বাকি সবজির দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতি সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম কারওয়ান বাজার থেকে। সরবরাহ কমের অজুহাতে দিনাজপুরের হিলিতে হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম। 3 থেকে 4 দিনের ব্যবধানে 65 টাকা কেজি দরের পেঁয়াজ উঠেছে 110 টাকায়। এতে দিশেহারা নিম্ন আয়ের মানুষ। দাম নিয়ন্ত্রণে দ্রুত আমদানির পরামর্শ ব্যবসায়ীদের। এ বিষয়ে সরকার কাজ করছে দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। শফিকুল ইসলামের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পেঁয়াজ চাষির ন্যায্য মূল্য নিশ্চিত করতে গেল 3 মার্চ বন্ধ করে দেওয়া হয় পণ্যটির আমদানি অনুমতি। হিলি স্থলবন্দরের আশপাশের বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম থাকে 50 টাকার মধ্যে। দাম ঊর্ধ্বমুখী হলে 14 আগস্ট আমদানির সুযোগ দিলেও 31 আগস্ট থেকে তা আবারও স্থগিত করা হয়। এরপর 60 থেকে 65 টাকা কেজি দরে বেচাকেনা চলে মশলা জাতীয় এই পণ্যের। সম্প্রতি আবারও অস্থির পেঁয়াজের বাজার। 3-4 দিনে দাম বেড়ে দাঁড়িয়েছে 110 টাকায়, যা নাভিশ্বাস তুলেছে ভোক্তাদের। পেঁয়াজের বাজার আসলে হঠাৎ করে অনেক বেশি। মানে আগে আমরা তো কিনছি 60-65 এরকম, তো এখন এই যে হঠাৎ করে 80 টাকার নিচে তো নাই, 100 টাকা। পেঁয়াজের দাম যদি এত হতে থাকে আমরা
কিনবো কিভাবে আর খাবো কিভাবে। পেঁয়াজ ছিল 60-65, এখন 80-90-100 টাকা পৌঁছতো। আমাদের যেই রকম চাহিদা তার থেকে আমদানি কম হয়, এই বাজারটা ঊর্ধ্বমুখী। বাজার নিয়ন্ত্রণে আমদানির উদ্যোগ নেওয়ার তাগিদ ব্যবসায়ীদের। এটা দ্রুত ভিত্তিতে এখনই আমদানি করার জন্য আমি গভর্নমেন্টকে অনুরোধ করছি। অন্যথায় পেঁয়াজের কেজি আবার যে 19 সালে 200 টাকা কেজি হয়েছে, এটা কেউ ঠেকাতে পারবে না। এই অবস্থায় সরকার আমদানির অনুমতি নিয়ে ভাবছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আমদানি শুরু হলে আমাদের যে কার্যক্রম, পেঁয়াজগুলো দ্রুততার সহিত খালাস করতে যে সহযোগিতা করা দরকার অফিসিয়ালভাবে, আমরা সেগুলো করব এবং সেগুলো দ্রুত বাজারে পৌঁছে যাবে এবং ভোক্তা পর্যায়ে একটা বাজার স্বাভাবিকতা মনে হয় ফিরে আসবে। নতুন মৌসুমের দেশি পেঁয়াজ বাজারে আসতে আরও অন্তত 1 মাস সময় লাগবে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। সময় সংবাদ, হিলি। সাপ্তাহিক ছুটির দিনে পর্যটন শহর কক্সবাজারে ভিড় করেছেন পর্যটন প্রেমীরা। সমুদ্র স্নানে মেতেছেন তারা। এই মুহূর্তে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রুবেল, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, এই সৈকতে বিপুল সংখ্যক পর্যটক ছুটে এসেছে। যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, সেই শুক্রবারকে কেন্দ্র করে কিন্তু আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা এবং কলাতলি, এই 3টি পয়েন্টে দলে দলে বালিয়াড়ি পেরিয়ে সমুদ্র সৈকতের যে নোনা জল রয়েছে সেই নোনা জলে নেমে পড়ছেন এবং নেমে তারা আনন্দ উৎসবে মেতেছেন। বিশেষ করে পরিবারের সদস্য, ছোট বড় সবাই মিলে এসেছেন এবং সেই আশা ভ্রমণ পিপাসু মানুষগুলো কিন্তু তীব্র রোদের মাঝেও কিন্তু বালিয়াড়ি এবং নোনাজল সব জায়গায় কিন্তু আনন্দ উচ্ছ্বাসে মেতে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি একের পর এক ঢেউ, আর একদিকে স্বপ্নথরী সমুদ্রের যে নীল জলরাশি রয়েছে সেই জলরাশিতে তারা ঘুরে বেড়াচ্ছে। তার পাশাপাশি বিচ বাইক রয়েছে, বিচ বাইকও কিন্তু সমুদ্রের যে নীল জলরাশি রয়েছে সেই জলরাশিতে কিন্তু পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন। আরেকদিকে আমরা লক্ষ্য করছি একের পর এক ঢেউ, এই ঢেউতে পর্যটক যারা এসেছেন তারা কিন্তু মেতে রয়েছেন। তীব্র রোদ, এই রোদের মাঝে তারা বলছেন যে আমরা সাগরের যে নোনাজল সেই নোনা জলে প্রশান্তি খুঁজে পেয়েছি এবং দীর্ঘ সময় যে ইট শহরের দালানকোটা শহর ছেড়ে যে সমুদ্র সৈকতে এসে যে নোনা জলে গা ভাসানোই তাদের একমাত্র উদ্দেশ্য এবং নতুন করে তারা শুরু করতে পারেন সেই বিষয়টি বলছে। অন্যদিকে আমরা লক্ষ্য করছি বালিয়াড়িতেও কিন্তু লোকজনের যে বাড়তি চাপ সেটি লক্ষ্য করছি। পর্যটকরা যেমন কিটকোটে বসে রয়েছেন, ঠিক তেমনি ঘোড়ার পিঠে চড়ছেন, বিচ বাইকে চড়ছেন। এভাবে যেহেতু পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন, ঠিক তেমনি এখানকার ব্যবসায়ীরা কিন্তু তারা বলছে তারা তাদের ব্যবসা চাঙ্গা এবং তারা বিপুল পরিমাণ টাকা আয় করছে, যাতে তাদের সুখে শান্তিতে তাদের সংসার চলছে সেই বিষয়টি বলছে। আর 5 শতাধিক হোটেল মুটেলও কিন্তু চাঙ্গা বাপ। আর এই যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে ঘিরে নিরাপত্তা জোরদার করছে লাইফগার্ড এবং টুরিস্ট পুলিশ। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্র শিবির আয়োজিত সম্মেলনে বক্তব্য দিচ্ছেন জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহির। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। একটি আদর্শবাদী দলকে সমর্থন দিয়েছিল বা এখনো দিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনের 4 কোটি তরুণ ছাত্র সমাজের যেন সেই ধারাবাহিকতায় বাংলাদেশের একটি পজিটিভ পরিবর্তনের জন্য সিদ্ধান্ত নিয়ে আদর্শবাদী দল এবং দলসমূহকে বিজয়ী করে এবং সেই বিজয়ের জন্য মাঠে অংশগ্রহণ করে, সেইভাবে তরুণ সমাজের মাইন্ডকে প্রস্তুত করার জন্যে আপনাদের এখন থেকে ভূমিকা নিতে হবে। আপনাদেরকে সেই রকম ছোট ছোট করে মেসেজ তৈরি করতে হবে, ছোট ছোট করে থিম তৈরি করতে হবে, ছোট ছোট করে আইডিয়া তৈরি করতে হবে এবং সারা বাংলাদেশে তরুণদেরকে সেই স্পিরিটে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে সংগঠিত করার জন্য যে ঢেউ, যে ওয়েভ, যে হাই, যে স্রোত, সেটাকে তৈরি করার জন্য রাইট নাও ইউ হ্যাভ কন্টিনিউ ইউর এফার্টস, সেটাকে অব্যাহত রাখতে হবে। ইনশাআল্লাহ আমরা দেখছি, আমরা আশা করছি বিশ্ববিদ্যালয়ের যে রিফ্লেকশন এটাই বাংলাদেশ হবে এবং আগামী নির্বাচনে তারই প্রভাবে আর একটি মিরাকল হতে পারে, আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে। তৈরি পোশাক শিল্পের সঙ্গে চলতি অর্থ বছরে রফতানি আয়ে পিছিয়ে পড়ছে সম্ভাবনা জাগানো ওষুধ খাত। গেল 2 মাস ধরে পাট শিল্পেও মলিন হচ্ছে সোনালী আঁশের আভা।
তবে পরিবেশ দূষণের দায় মাথায় নিয়ে বেশ খানিকটা এগিয়েছে চামড়া শিল্প। এ অবস্থায় উচ্চ শুল্ক চাপে যুক্তরাষ্ট্রের চাহিদা কমে যাওয়াকে সামনে রেখে বাজার সম্প্রসারণে সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। চলতি অর্থবছরের প্রথম 4 মাসের মধ্যে গেল 3 মাস ধরেই বছর ব্যবধানে কমেছে তৈরি পোশাক শিল্পের রপ্তানি আয়। আমরা যে এতদিন বলেছি যে আমাদের অবস্থা ভালো না, এই ভালো নার প্রমাণটা কিন্তু 10% নেগেটিভ মানে কিন্তু কম না, এটা কিন্তু হিউজ পরিমাণে, এবং এই টোটাল এটার রিয়াকশন কিন্তু অনেক আলটিমেটলি, এবং অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু আমরা কন্টিনিউয়াস বলে যাচ্ছি। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হালনাগাদ পরিসংখ্যানে দেখা গেছে পোশাক শিল্পের দশায় পড়েছে সম্ভাবনা জাগানো ওষুধ শিল্প। গেল জুলাই আগস্টে রপ্তানি আয়ে ইতিবাচক ধারা ধরে রাখলেও সেপ্টেম্বর থেকে রয়েছে পতনের মধ্যে। ওষুধের পথ ধরেছে পাট ও পাটজাত পণ্য। সোনালী আঁশের আভা ছড়িয়ে অর্থবছর শুরু করেও গেল 2 মাস ধরে মলিন হচ্ছে পাট শিল্পের রপ্তানি আয়। এদিকে চলতি অর্থবছরের প্রতি মাসেই রপ্তানি আয়ে ইতিবাচক ধারা ধরে রেখেছে পরিবেশ দূষণের দায় বয়ে বেড়ানো চামড়া ও চামড়াজাত শিল্প। রপ্তানি বাজারে তৈরি পোশাক শিল্পের পিছিয়ে পড়া অন্য খাত খুব বেশি এগিয়ে নিতে পারবে না বলেই বিশ্লেষণ অর্থনীতিবিদদের। ইউএস ট্যারিফের কারণে বাংলাদেশ কিছুটা সুবিধাজনক অবস্থায় থাকবে এবং সেই কারণে হয়তো আমাদের এখানে অর্ডার বাড়বে। আমার ধারণা আমরা তুলনামূলক কিছুটা সুবিধাজনক আছি, যেটা আগামী মাসগুলোতে এটার একটা প্রতিফলন হয়তো দেখা যাবে। তবে বাংলাদেশি পণ্যের অন্যতম গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেতারা রয়েছেন ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির চাপে, যা কমিয়ে দিচ্ছে বাজার চাহিদা। এই বাস্তবতা মাথায় রেখেই আগামীতে তৈরি পোশাকের রপ্তানি আয় বাড়াতে নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিতের তাগিদ তাদের। যদি বৈশ্বিক বাজারে চাহিদা কম থাকে, বিশেষ করে মার্কিন বাজারটায় যদি থাকে, তার একটা প্রভাব আমাদের সামগ্রিক রপ্তানিতে পড়তে পারে বলে আমাদের কাছে মনে হচ্ছে। এর পাশাপাশি অভ্যন্তরীণ বিভিন্ন ধরনের যে সুবিধাদি থাকার কথা, বিশেষ করে গ্যাসের সরবরাহ যেভাবে থাকার কথা, সেই জায়গাটি কিন্তু এখন প্রত্যাশিত মাত্রায় নেই। মার্কিন বাজারে পণ্য রপ্তানিতে নতুন শুল্ক কার্যকরের আগে গেল জুলাইয়ে প্রায় সব খাতই দেখেছে উচ্চ প্রবৃদ্ধি। তোফাজ্জল হুসাইন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি পরিচালিত সোলার পাওয়ার প্ল্যান্ট প্রকল্পে $6.70 কোটি অর্থায়ন করেছে ব্র্যাক ব্যাংক ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি। বৃহস্পতিবার রাজধানীর এক হোটেল আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, মোট অর্থায়নে $2.20 কোটি ব্র্যাক ব্যাংক আর $4.5 কোটি দিয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রিফাতুল্লাহ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব IDCOL এর চেয়ারম্যান মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী সহ অনেকে উপস্থিত ছিলেন। কুয়েতে স্বর্ণ ক্রয় বিক্রয়ে নগদ লেনদেন নিষিদ্ধ করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। নির্দেশনা অমান্য করলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী স্বর্ণ, মূল্যবান পাথর ও ধাতু ব্যবসার সঙ্গে জড়িত সব কোম্পানি ও প্রতিষ্ঠানকে চুক্তি সম্পাদন বা লেনদেনের সময় নগদ অর্থ ব্যবহার থেকে বিরত থাকতে হবে। কোনো প্রতিষ্ঠান নির্দেশনা অমান্য করলে তাৎক্ষণিকভাবে সেটি বন্ধের পাশাপাশি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। একদিকে স্বর্ণের মূল্য বৃদ্ধি, অন্যদিকে নগদ বিক্রি নিষিদ্ধ হওয়ার পর থেকে আব্বাসিয়া স্বর্ণের মার্কেট প্রায় ক্রেতাশূন্য বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আইনটি সম্পর্কে সবাই অবগত হলে আবার স্বাভাবিকভাবেই বেচাকেনা হবে বলে মত তাদের। অনেকের কাছে কেনেন নাই, বিদেশ স্বর্ণ কিনতে পারতেছে না। অনেকের কাছে দেখা যায় ব্যাংক কার্ড নাই, তাদের কাছে ক্যাশ আছে, আমরা কিন্তু ক্যাশ লইতে পারব না। আমরা কিন্তু যার ব্যাংক কার্ড আছে তার কাছে আমরা গোল্ড বিক্রি করতেছি। এই সিদ্ধান্ত কুয়েতের আর্থিক খাতে একটি মাইলফলক হয়ে থাকবে বলে ধারণা অর্থনৈতিক বিশ্লেষকদের, যা ভবিষ্যতে অন্যান্য উপখাতেও নগদবিহীন লেনদেনের প্রসার ঘটাবে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। হু হু করে বাড়ছে পেঁয়াজের ঝাঁজ। এক সপ্তাহে রাজধানী বাজারে 40 টাকা বেড়ে খুচরায় ঠেকেছে 140 টাকা। সরবরাহ সংকটকে দুষছেন বিক্রেতা। দাম নিয়ন্ত্রণে আমদানির পরামর্শ। তৈরি পোশাকের সঙ্গে রপ্তানিতে পিছিয়ে পড়ছে সম্ভাবনার ওষুধও। মলিন হচ্ছে পাটের সোনালী আভা। পরিবেশ দূষণের দায় নিয়ে এগিয়ে চামড়া শিল্প। ধাক্কা সামলাতে সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ। এবং সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজারে ভ্রমণ পিপাসুদের ভিড়। নামছেন সাগর জলে। নিরাপত্তায় সতর্ক টুরিস্ট পুলিশ। জমজমাট সৈকত কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য।